চড়া গলায় বলল, কি হলো, মেডিসিন নিচ্ছ না কেন? তোমাকে কি এখন গালে উঠিয়ে খাওয়াবো আমি? কথাটা বলেই আভিয়ান হাত বাড়িয়ে ওর কাছ থেকে মেডিসিন নিতে বলল। দেখি, এদিকে দাও, আমাকেই খাইয়ে দিতে হবে। আভিয়ান ওষুধটা নিতে যাবে রানিয়ার হাত থেকে, তখনই ও নড়ে চড়ে বসলো। মেডিসিন যে হাতে ছিল সেই হাতটা পেছনে সরিয়ে নিল। আভিয়ান ভুরুকুসকে তাকালো ওর দিকে, হাত আরো এগিয়ে দিয়ে বলল, কি হলো, মেডিসিন দাও এদিকে, আমি বের করে দিচ্ছি ট্যাবলেট। রানিয়া তবুও হাত সামনে আনলো না। ওর কর্মকাণ্ড অদ্ভুত ঠেকলো আভিয়ানের কাছে। বিরক্ত হলো প্রচন্ড। ও এবার জোর জবরদস্তি শুরু করলো। রানিয়ার হাত শক্ত হাতে টেনে সামনে নিতেই ও অপর হাত দিয়ে আভিয়ানের হাত আঁকড়ে ধরলো। মেডিসিন বিছানার একপাশে ফেলে দিয়ে আভিয়ানকে আকুতি করে বলল, প্লিজ আভিয়ান, আমি ওষুধ খাবো না। কেন খাবে না? খেতে পারি না, তিতা লাগে এজন্য। রানিয়া একটু মিথ্যা বলল, ভাবলো এতে বোধহয় কাজ হবে। কিন্তু ওকে নিরাশ করে দিয়ে আভিয়ান জবাব দিল, ওষুধ না খেলে সুস্থ হবে কিভাবে? সুস্থ হওয়ার জন্য হলেও ওষুধ তোমাকে খেতেই হবে। আভিয়ান বিছানার ওপরে ওর সামনে বসে পাশে পড়ে থাকা মেডিসিনটা তুলে নিয়ে ট্যাবলেট খুলে বের করতেই রানিয়া আচানক একটা উদ্ভট কাজ করে বসলো। এবার আভিয়ানের হাতের বাহু দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ আভিয়ান, না খাই প্লিজ। হঠাৎ মেয়েটাকে এভাবে কাঁদতে দেখে আভিয়ান হতভম্ব হলো। একই সাথে ভুরু কুঞ্চিত হলো ওর। মেয়েটার আচরণ এবার আসার পর থেকে সুবিধার লাগছে না ওর। কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। ব্যাপারটা যে আভিয়ানের তীক্ষ্ণ চাহনিতে পড়েনি তা নয়, বরং সবচেয়ে বেশি বোধ হয় ওর চোখেই পড়েছে। তবে ও রানিয়ার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে বলেই কোনো কিছু জানার চেষ্টা করছে না। আভিয়ান একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে ওর স্যালাইন আনি? ওটা নিশ্চয়ই খেতে পারো। হ্যাঁ, স্যালাইন খেতে পারবো, ওর স্যালাইনে কোনো সমস্যা নেই। তাই রানিয়া আভিয়ানকে ওটাই আনতে বলল। আভিয়ান কিছুক্ষণের মধ্যেই স্যালাইন পানি এনে রানিয়াকে দিল। ও এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে নিল। ওর খাওয়া শেষ হতেই আভিয়ান আর এক মুহূর্তও রুমে থাকলো না। সিগারেটের প্যাকেট আর লাইটারটা নিয়ে রুমের বাইরে বেরিয়ে গেল। রানী এতক্ষণে হিতাহিত জ্ঞানশূন্য হয়েছিল। নিজের সন্তানের নিরাপত্তা ওর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ কারণেই বোধহয় ভয় পেয়ে আভিয়ানের সামনে এভাবে কেঁদে ফেলেছে। বাধ্য হয়ে নিজের দুর্বলতা প্রকাশ করেছে। আচ্ছা, আভিয়ানের মতো স্ট্রিক্ট এবং রুড পার্সোনালিটির লোক ওর এই সামান্য কান্নায় রাজি হয়ে গেল কেন? বুঝতে পারছে না রানিয়া। তবে ওর মনে হলো এই রুমে থাকা ঠিক হবে না। তাই কষ্ট করে উঠে সেই গেস্ট রুমে চলে গেল। ওই রুমেই আজকে আলিশারা ঘুমাবে। ওদের সাথেই থাকবে রানিয়া। আভিয়ানের মুখোমুখি হবে না আর। ভুলক্রমে একবার হয়ে গেছে, এই শেষ। আর এই সুযোগও আসতে দেবে না ও। আভিয়ানের মুখোমুখি হবে না ভেবে পণ করলেও সাত সকালে ঘুম থেকে উঠে সেই আভিয়ানের সামনে পড়তে হলো রানিয়ার। ও তখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাইশার সাথে বাইরে এসে আরেক রুম থেকে ওদের লাগেজগুলো বের করে আনছিল। দরজার বাইরে লাগেজ নিয়ে এসে দাঁড়াতেই দেখলো আভিয়ান ড্রয়িং রুমের সোফায় বসে ফোনে কারোর সাথে কথা বলছে। রানিয়া ওর দিকে তাকাতেই চোখে চোখ পড়ল। আভিয়ান সাথে সাথেই চোখ সরিয়ে নিল। রানিয়াও চোখ সরিয়ে নিল। কিন্তু ওর কানে আভিয়ানের কথাগুলো ভেসে আসলো। এতটা নরম সুরে কার সাথে কথা বলছে আভিয়ান? সবসময় স্ট্রেট ফরওয়ার্ড এবং স্ট্রিক্টলি কথা বলা লোকটা এমন দারুণভাবে কার সাথে কথা বলছে? কৌতূহল বশত দুই কদম এগিয়ে আরো ভালোভাবে আভিয়ানের কথা শোনার চেষ্টা করলো। এবার শুনতেও পেল ও। আভিয়ানের ফোনের অপর প্রান্তে মানুষটাকে উদ্দেশ্য করে বলছে, হিয়া, কখন আসছিস তোরা? আর কতক্ষণ? লেট হচ্ছে কিন্তু, গাড়ি 7:30টায়। ইউ হ্যাভ অনলি 1 hour লেফট। হিয়া? এই হিয়াটা আবার কি? এর নাম তো কখনো শোনেনি রানিয়া। তার সাথে কি সম্পর্ক আভিয়ানের? তারা কি এখানে আসছে? আসলেও বা কেন আসছে? ওদের সাথে ট্যুরে যাবে নাকি মেয়েটা? আভিয়ান রুমে ওর লাগেজ গোছগাছ করছিল। বিশেষত ল্যাপটপটা সতর্কভাবে ঢুকিয়ে রাখছিল ল্যাপটপের ব্যাগে। তখনই পেছন থেকে চেনা পরিচিত কণ্ঠস্বর শুনে ঘুরে তাকালো। দেখলো দরজার সামনে হিয়া আর তাফসির দাঁড়িয়ে আছে। তাফসিরকে দেখে মৃদু হাসলো আভিয়ান। এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে করমর্দন করলো। তাফসিয়া আর হিয়া ঘরের ভেতরে এগিয়ে গেল। হিয়া বলল, আমাদের লাগেজ ড্রয়িং রুমে, আন্টির কাছে দিয়ে আসলাম, গাড়িতে তুলবেন নাকি? হ্যাঁ। আভিয়ান ছোট করে জবাব দিয়ে ল্যাপটপটা ব্যাগে ঢুকিয়ে রাখলো। তারপর হঠাৎ কি মনে করে তাফসিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোকে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছিস? তাফসির এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে জবাব দিল, তুই রাত থেকে মেসেজের পর মেসেজ দিয়ে ওটা নেওয়ার জন্য মনে করিয়ে দিয়ে মাথা খারাপ করে দিয়েছিস আমার। রাতে ঠিক মতো ঘুমোতেও পারিনি টেনশনে। আনবো না আবার? আলবাত এনেছি, জানি তো। ওই দরকারি জিনিসের কথা ভুলে গেলে তুই আমাকে সুরমা নদীতে ছুঁড়ে ফেলতিস। কথাটা বলেই তাফসির হাসতে হাসতে হিয়ার কাঁধে একটা চড় মেরে বসলো। হিয়া ব্যথা পেল বেশ। বিরক্ত হয়ে তাফসিরের হাতের ওপর একটা বাড়ি মেরে বসলো। একটু আস্তে ধীরে হাসো। তোমার হাসি শুনে গাছে চুপচাপ বসে থাকা পাখিটা উড়ে পালিয়ে যাচ্ছে, দেখো দেখো। তাফসির এবার চুপ হয়ে রাগান্বিত দৃষ্টিতে হিয়াকে দেখতে লাগলো। হিয়া ওকে ম্যানিপুলেট করতে পেরেছে ভেবে হাসলো খুব। আভিয়ান তৈরি হয়ে আছে। বাইরে খুব শীত। একটা হোয়াইট শার্ট পরে তার উপর ব্ল্যাক লেদার জ্যাকেট চড়িয়েছে। পরনে ফর্মাল ব্ল্যাক প্যান্ট, গলায় মাফলার ঝুলছিল।
সেটাকে খুলে হাতে ধরলো। চোখে সানগ্লাসটা পরে লাকেজ নিয়ে বাইরে যেতে যেতে বলল, মেসেজে যা বলেছিলাম সব মনে রাখবে দুটোতে, আর কনভারসেশন অল ডিলিট দাও গাড়িতে ওঠার আগে। আভিয়ানের কথা মোতাবেক অল কনভারসেশন ডিলিট করে দিল হিয়া ও তাফসির। এরপর ওর সাথে ড্রয়িং রুমে গেল। সবাই তখন সবকিছু গুছিয়ে নিয়ে তৈরি হয়ে ড্রয়িং রুমে এসে বসেছিল। রাতে ভালো ঘুম হয়নি একটারও, এজন্য ওরা সোফার উপরে একটা আরেকটার গায়ের উপর ঢুলে পড়ছে ঘুমে। কাকন হাই তুলতে তুলতে ওর হাই পাওয়ারের চশমাটা খুলে চোখ ডলে পুনরায় চশমা পরে নিল। মাইশা আর আলিশা একজন আরেকজনের কাঁধের ওপর শুয়ে পড়েছে। সামনেই ছোট মামি তাড়াহুড়ো করে খাবারের টিফিন বক্সগুলো ব্যাগে ভরে নিচ্ছেন। জার্নিটা বেশ দীর্ঘ হবে, 6 থেকে 7 ঘন্টা জার্নি। বাচ্চাদের নিশ্চয়ই পথে খিদে পাবে, আর এজন্যই যথেষ্ট হাউকাউ করবে ওরা। ছোট মামি বড্ড খেয়ালি, ধৈর্যশীল এবং তাড়াহুড়োর মানুষ। মনে করে সব জিনিস নিচ্ছেন তিনি। ওদিকে ছোট খালামণি নাকি এখনো ঘুমাচ্ছেন। কাকন সেই সময় সোফা থেকে লাফিয়ে উঠে একটা পিঠা কেড়ে নিল মায়ের হাত থেকে। ওর মা চিল্লাপাল্লা শুরু করলেন। রানিয়া আলিশার কাঁধে হাত ঠেকিয়ে বসে হাই তুলছিল আর ফোন স্ক্রল করছিল। মাত্রই ঘর থেকে তৈরি হয়ে এসেছে ওরা। হাঁটাচলা করলেও ঘুমের ভাবটা কোনোভাবেই কাটছে না। ও বসে বসে বোরিং হয়ে সবার কার্যক্রম দেখতে লাগলো। ছোট খালামণি উঠলে এবং শ্বশুর শাশুড়ি তৈরি হলে পরেই সবাই বেরিয়ে পড়বে। ঘাড় ঘুরাতেই হঠাৎ রানিয়ার চোখ আটকে গেল ড্রয়িং রুমের পেছনের বারান্দার দরজার দিকে। আভিয়ান দাঁড়িয়ে আছে সামনে, তার ঠিক পাশেই দুজন মানবী অপরিচিত মানুষ। এদেরকে চেনে না রানিয়া, কখনো দেখেও নি এর আগে, বা এবাড়ির কারো কাছে শোনেও নি। পাশের মেয়েটার দিকে চোখ গেল রানিয়ার। একটা মেরুন রঙের লেডিস শার্ট আর একটা ঢোলা ঢোলা ব্যাগি জিন্স পরিহিত মেয়েটা। হাতে ওয়াচের সাথে কতগুলো ব্রেসলেট, 2 হাতে 3টা করে রিং, গলায় একটা লকেট ঝুলছে। শার্টের গলার কাছের 2টো বোতাম খোলা। রানিয়া ভালোভাবে খুঁটিয়ে দেখতে গিয়েই লজ্জা পেল। এ কি সেই মেয়ে যার সাথে আভিয়ান আধ ঘন্টা আগেও কথা বলেছিল? এরা কখন আসলো? রানিয়া তো দেখেনি ভেতরে আসতে। তারপর মনে পড়লো ওরা তৈরি হওয়ার জন্য ভেতর ঘরে ছিল, তখনই এসেছে নিশ্চয়ই। আভিয়ান এগিয়ে ড্রয়িং রুমের ভেতরে এসে আলিশাদের ডাক দিয়ে পরিচয় করিয়ে দিতে বলল। ওরা হচ্ছে আমার কলিগ, ফ্লাইং অফিসার হিয়া খান অ্যান্ড ফ্লাইট তাফসির হাসান। তাফসির, এরা হচ্ছে আমার কাজিন। আর ও রানিয়ার দিকে আঙ্গুল তাক করতে রানিয়া ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আভিয়ানের দিকে। আভিয়ান রানিয়ার ওই রকম চাহনি দেখে প্রথম থমকে গেলেও পুনরায় বলল, ও আমার ওয়াইফ রানিয়া মাহমুদা। হিয়া উচ্ছ্বাসিত হয়ে এগিয়ে বসলো রানিয়ার পাশে। তারপর ওর হাত টেনে ধরলো। তুমি রানিয়া? মাশাআল্লাহ, ভারী মিষ্টি মেয়ে তো। জানো, কত শুনেছি তোমার কথা। তোমাকে সামনাসামনি দেখার বড় ইচ্ছে ছিল আমার। আজ সেই ইচ্ছা পূরণ হলো। ফটোতে তো কতবার দেখেছি, আভিয়ানের ফোনের ওয়ালপেপারেও দেখেছি বহুবার, কিন্তু বাস্তবে এই প্রথম। রানিয়া চমকের পর চমক পাচ্ছে। ফটোতে দেখেছে বহুবার, ওর কথা শুনেছে মেয়েটা অনেক, আবার আভিয়ানের ফোনের ওয়ালপেপার। ঠিকঠাক সবকিছু বুঝতে পারছে না ব্যাপারটা ও, বরং অবাক হচ্ছে বেশি। মুখে সেই প্রতিক্রিয়া লুকানোর চেষ্টায় সৌজন্যতামূলক হাসি দিল। হিয়া মেয়েটা ওর হাত ছাড়ল না, বরং গাড়িতে ওঠার আগ পর্যন্ত ধরে রাখলো। রানী আরেকটা বিষয় বেশ ভালোভাবে খেয়াল করেছে অগোচরে। হিয়া যখন ওকে এসব কথা বলছিল, তখন আভিয়ানের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গিয়েছিল। বেশ রেগে কটমট চোখে হিয়ার দিকে তাকিয়েছিল ও। ওর ওই চাহনি দেখেই তো হিয়া চুপ হয়ে গেল। ব্যাপারটা বড্ড গোলমেলে লাগছে রানিয়ার। আভিয়ান কেন ওর কথা বলবে, আর ওর ফটোই বা কেন রাখবে? আর ওয়ালপেপারে ওর ফটো মানে? মেয়েটার মাথায় কি গন্ডগোল আছে নাকি? রানিয়া সন্দিহান হলো এটা ভেবে, কারণ আভিয়ানকে যথেষ্ট ভালোভাবে চেনেও। ওই লোক এই জীবনে কখনো ওর প্রতি আকৃষ্ট হবে না, এতটুকু নিশ্চিত রানিয়া। আর হলেও বা ওর কি, এসব নিয়ে একদমই মাথা ঘামাতে চায় না ও। এই কয়দিনের মধ্যেই সময় সুযোগ বুঝে আভিয়ানের কাছ থেকে ডিভোর্সটা চেয়ে নেবেও। তবে বাচ্চার কথা ভুলেও জানতে দেবে না ডিভোর্সের আগে। জানলে আভিয়ান ডিভোর্সে বাধা না দিলেও ওর পরিবারের লোকজন নিশ্চয়ই দেবে, কারণ একদিক থেকে দেখতে গেলে রানিয়া বর্তমানে বংশের বড় ছেলের বউ, এই বাড়ির একমাত্র বউ। ওর পেটে তাদের উত্তরাধিকার, তারা কোনোভাবেই ছাড়বে না, এটুকু তো রানিয়া অবগত আছে। আর এজন্যই বেশি ভয় ওর, শুধুমাত্র শ্বশুরবাড়ির স্বার্থের জন্য এবং তাদের মন জোগাতে একজন নিষ্ঠুর, একগুঁয়ে এবং জেদি, বেপরোয়া স্বভাবের পুরুষ মানুষের সাথে নিজের সারাটা জীবন কাটিয়ে দিয়ে স্যাক্রিফাইস করতে রাজি নয় রানিয়া। অনেক মেয়ে লোকের মতো অ্যাডজাস্টমেন্ট মানেই হেরে যাওয়া নয় গো দিদিভাই, এই উক্তিতে বিশ্বাসী নয় ও। তাছাড়া ও একটা শিক্ষিত মেয়ে, পড়াশোনা করছে। পড়াশোনা চালিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে ঠিক নিজের সন্তানকে বড় করতে পারবে। এজন্য ওর সন্তানের তার বাবার কারি টাকার কোনো জরুরত পড়বে না। সন্তানকে সেই শিক্ষায়ও বড়ও করবে না রানিয়া। ভাবনার জগতে ডুবে থাকার কারণে কখন যে সবাই গাড়িতে উঠে বসেছে সেটা খেয়ালই করেনি রানিয়া। ওর সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো ওর ঠিক পাশের সিটেই আভিয়ান বসেছে। রানিয়া একবার আর চোখের লোকটাকে দেখলো বিরক্তি সহকারে, অথচ তার কোনো পরোয়াই নেই। পানির বোতল বের করে পানি খাচ্ছে। ওরা একবারে পেছনের ধাপে ছিটে বসেছে। ওদের পাশে তখনও 2টো সিট খালি ছিল। সেখানে বেশ কিছু মালপত্র রাখা হয়েছে, যেগুলো অন্যখানে রাখার জায়গা হচ্ছিল না।
সামনের সিটে বসেছে আলিশা, মাইশা ও হিয়া। ড্রাইভারের পাশের সিটে বসেছে তাফসির। হিয়া মেয়েটা বেশ মিশুক, সবার সাথে ইতিমধ্যে বেশ ভালোই মিশে গেছে ও। আর একটা মাইক্রোবাসে বড়রা সবাই আছেন, তাদের সাথে কাকনও। তাদের মাইক্রোবাসটা আগে চলতে লাগলো, রানিয়াদেরটা পেছনে। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেল। মাইক্রোবাস তখনও ঢাকার রাস্তায় চলছে, ঢাকার বাইরে গিয়ে পৌঁছায়নি এখনো। হাইওয়ের মাঝখান থেকে ছুটে চলছে। আভিয়ানের প্রচন্ড মাথা ব্যথা করছিল, ও মাথা চেপে ধরে নিচু হয়ে বসেছিল। সিটের একপাশে পড়ে আছে সেলফোনটা, সেদিকে কোনো খেয়ালই নেই ওর। রানিয়ার দৃষ্টি এতক্ষণ বাইরে ছিল। রাস্তাটা দুই ভাগের, মাঝখানের ব্যারিয়ারে সারি সারি বনসাই, রঙ্গন সহ হরেক রকমের চোখ ধাঁধানো গাছ। কিছু লম্বা গাছও আছে, কিছুক্ষণ পরপর দেখা যাচ্ছে সেগুলো। গাছগুলোর নাম জানা নেই রানিয়ার, তবে ও এই পরিবেশ খুব ভালোভাবে উপভোগ করছে। এজন্যই এতক্ষণ আভিয়ানের দিকে কোনো খেয়ালও ছিল না ওর। এর মাঝে একবার অবশ্য তাকিয়েছিল, তখন দেখেছিল লোকটা ফোনে সম্ভবত কোনো জরুরি কাজ করছিল। অনেকক্ষণ কোনো সারা শব্দ না পাওয়ায় এবারও জানলার দিক থেকে মুখ ঘুরিয়ে পাশ ফিরে তাকাতেই দেখতে পেল আভিয়ান সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে বসে আছে। আভিয়ানের কপাল কুঁচকে আছে, এক হাত কপালে রাখা। মুখ দেখে তেমন কিছু বোঝা যায় না, মুখের হাবভাবে কোনো প্রতিক্রিয়াই নেই। রানিয়ার কেমন যেন অদ্ভুত ঠেকল। আভিয়ান। রানিয়া কিছু একটা মনে করে ধীর স্বরে আভিয়ানকে ডাক দিল। ওর কণ্ঠস্বর শুনে তৎক্ষণাৎ আভিয়ান চোখ মেলে তাকালো, তবে সিট থেকে মাথা তুলল না। আভিয়ানের চোখ লাল, ওই চোখ জোড়া রানিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রানিয়া বিড়বিড় করে প্রশ্ন করলো, কিছু কি হয়েছে? মাথা ব্যথা করছে, একটু ম্যাসেজ করে দিবে প্লিজ। আভিয়ানের সহজ সরল স্বীকারোক্তি। এমনভাবে অনুরোধ করলো যে রানিয়া না করতে পারল না। এর মধ্যে অবশ্য একটা কারণও আছে আভিয়ানের অনুরোধে রাজি হওয়ার। রানিয়ার মনে সে বের হওয়ার আগ থেকেই একটা ব্যাপার ঘটে চলেছে। অনবরত নাড়া দিচ্ছে ওর মনে, মস্তিষ্ক থেকে কোনো মতেই সেই ভাবনা শত চেষ্টা করেও ফেলতে পারছে না ও। অনবরত ঠোকরাচ্ছে যেন। বিষয়টা খতিয়ে না দেখা অবধি মন শান্ত হবে না। রানিয়া মাথা নেড়ে আভিয়ানকে বোঝালো সে ওর মাথা মেসেজ করে দেবে। ঘাটতারা মেয়েটা যে এত সহজে রাজি হয়ে যাবে তা ভাবতেও পারেনি আভিয়ান। ভুরু কুঁচকে এক পলক তাকালো ওর দিকে, তবে দ্বিতীয়বার আর ভাবল না। আচানক রানিয়ার কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। রানিয়া একটু চমকে কেঁপে উঠল, পর মুহূর্তে স্বাভাবিক হয়ে অত্যন্ত দক্ষতার সহিত আভিয়ানের চুল টেনে দিতে লাগলো। আবার কতক্ষণ পরপর কপালও মেসেজ করে দিল। আভিয়ান চোখ বুজে উপভোগ করতে লাগলো। হঠাৎ রানিয়াকে উদ্দেশ্য করে বলল, তুমি তো বেশ এক্সপার্ট, এর আগে কাউকে এভাবে ট্রিটমেন্ট দিয়েছ নাকি? এই প্রশ্ন শুনে রানিয়ার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো যেন। ওর মন চাইল এই হাত দিয়ে আভিয়ানের গলা টিপে ধরতে। ও তার স্বরে আভিয়ানকে উদ্দেশ্য করে বলল, আপনি তো সেই রকমের টক্সিক, রেড ফ্ল্যাগ একটা, না পুরোপুরি একটা রেড ফরেস্ট। কেন, তুমি কি আমাকে গ্রিন ফ্ল্যাগ ভেবেছিলে নাকি? ভেরি ব্যাড জানেমান, আমাকে গ্রিন ফ্ল্যাগ ভেবে ভুল করো না। তোমার কথায় ওই টক্সিক, রেড ফরেস্ট, ব্লা 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 এসব বেটার আছে। আভিয়ানের ঠোঁটের কোণে লেপ্টে আছে মৃদু হাসি। রানিয়া রীতিমতো মেজাজ খারাপ হলো এই লোকের শরীরে পেট্রোল ঢেলে দেওয়ার মতো ঝাঁঝালো কথাবার্তা শুনে। তবে তার সাথে মুখে মুখে তর্ক করা মানি হেরে যাওয়া। ও এতদিনে এটা তো বুঝে গেছে, ও যতটা না জেদি তার চাইতে শতগুণ বেশি জেদি আহমেদ আভিয়ান। পুরুষ মানুষেরও যে এমন জেদ থাকতে পারে তা এর আগে কখনো দেখেনিও। আভিয়ানকে দেখে এজন্যই মাঝে মাঝে খুব বেশি অবাক হয় ও। মুখের জোর বেকার বলেই এবার হাতের জোর বাড়িয়ে দিল রানিয়া। আভিয়ানের চুল জোরে জোরে টানতে লাগলো। আভিয়ান ব্যথা পেল অনেক, বিরক্তি সহকারে ধমকে বলল, উফ আস্তে টানো, ব্যথা পাচ্ছি তো। রানিয়া ধমক খেয়ে এবার আস্তে আস্তে টানতে লাগলো। হঠাৎ একটা বিষয় ভেবে ও আশ্চর্য হলো। ওর কোলের ওপরে রাখা আভিয়ানের মাথাটা অজান্তেই ওর পেটের ঠিক যেই জায়গাটা স্পর্শ করছে সেখানে ওর বাচ্চা অবস্থান করছে। রানিয়ার হঠাৎ কেমন যেন অনুভূতি হলো, শিউরে উঠল ও। উপলব্ধি করলো ওর গলায় কান্নার এসে দলা পাকিয়ে যাচ্ছে, আওয়াজ বের হচ্ছে না কোনো, যেন বোবা হয়ে গেছে ও। তখনই আভিয়ানের গলা শোনা গেল। আভিয়ান ওকে উদ্দেশ্য করে বলল, আমি একটু ঘুমিয়ে নিচ্ছি, ঘন্টাখানিক পরে ডাক দিও তো। আর একটা কথা, নড়াচড়া করা হয় না যেন, আমার ঘুমে ডিস্টার্ব হলে তোমার রাতের ঘুম হারাম করে ছাড়বো। রানিয়া মুখ ভেঙচি দিল, তবে মনে মনে খুশিও হলো খুব। এই তো সুবর্ণ সুযোগ। ওই যে আভিয়ানের সেলফোনটা দেখা যাচ্ছে, ওর হাতের মুঠোয় আলগা হয়ে আছে। আধ ঘন্টা কেটে গেছে, আভিয়ান নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। রানিয়া এতটা সময় অপেক্ষা করছিল লোকটা একটু গভীর ঘুমে আচ্ছন্ন হলেই তার ফোনটা হাতে নেওয়ার। সামনে বসা আলিশা, মাইশা আর হিয়া সেই যাত্রা শুরু হতেই নিজেদের মধ্যে গল্প আড্ডায় ব্যস্ত। পিছনে কি হচ্ছে না হচ্ছে সেদিকে কোনো খেয়ালই নেই। তাফসির তো ফোনে গেম খেলছে বোধহয়। রানিয়া একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল সামনে, এরপর আরেকবার আভিয়ানের মুখের দিকে তাকালো। লোকটা কি শান্তিতে ঘুমাচ্ছে? ঘুমিয়ে থাকলে তাকে কতটা শান্ত, শিষ্ট আর নিষ্পাপ মনে হয়। এখন এই লোককে দেখে কে বলবে সে এত বড় রেড ফ্ল্যাগ?
রানিয়ার অজান্তেই মৃদু হাসি পেল। ওর হঠাৎ কাজের কথা মনে পড়ল। এবার তড়িঘড়ি করে দ্রুত আভিয়ানের ফোনটা আস্তে ধীরে ওর হাতের মুঠো থেকে নিয়ে নিল। মুঠো আলগা থাকায় নিতে কোনো অসুবিধা হলো না। রানিয়া ফোনটা হাতে নিয়ে স্ক্রিন অন করে দেখলো পিন এবং ফিঙ্গার লক সিস্টেম রয়েছে খোলার জন্য। পিন তো জানা নেই রানিয়ার। ফিঙ্গারের কথা খেয়াল আসতেই ওর মনে পড়লো কিছুক্ষণ আগেই তো আভিয়ানকে ডান হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা ফিঙ্গার লক খুলতে দেখেছে। রানিয়া সুবর্ণ সুযোগ পেল যেন। ও আভিয়ানের হাত টেনে নিয়ে আভিয়ানের আঙ্গুল দিয়ে ফিঙ্গার লক খুলল। লক স্ক্রিনে ওয়ালপেপারে ওর ফটো নেই, হোম স্ক্রিনেও নেই। রানিয়া হতাশ হলো। তাহলে কি হিয়া মিথ্যা বলল? এবার ওর গ্যালারির কথা মনে পড়লো হঠাৎ। সেখানে হয়তো কিছু পেতে পারে। গ্যালারিতে ট্যাপ করতেই দেখলো সেখানেও লক দেওয়া। ও এবার গ্যালারির লক খোলার জন্য আভিয়ানের হাত টেনে ধরে আঙ্গুলটা ধরতেই আচানক খেয়াল করলো আভিয়ানের চোখ খোলা। চোখ দুটো লাল বর্ণ ধারণ করে আছে। ঘুমানোর জন্য নাকি অন্য কোনো কারণে তা জানে না রানিয়া। আভিয়ানের চোখ জোড়া রানিয়ার দিকেই তাকিয়ে আছে। ওই চোখে চোখ পড়তেই ঘাবড়ে গেল রানিয়া। শুকনো ঢোক গিলল একটা। আভিয়ান ওকে আরো বেশি ভয় পাইয়ে দিয়ে তরাক করে উঠে বসলো। রানিয়ার শরীর একই সাথে ঠান্ডা হয়ে গেল, আবার ঘামতেও শুরু করলো। ও দ্রুত হাতটা সরিয়ে নিতে যাবে, তার আগেই আভিয়ানের ফোনটা ওর হাত থেকে সিটের ওপরে গিয়ে পড়লো। আভিয়ান সেটা দেখলো। রানিয়া ওর দিকে তাকাতেই দেখতে পেল আভিয়ানের লাল বর্ণ ধারণ করা চোখ দুটো ওর দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রানিয়া আমতা আমতা করে বলার চেষ্টা করলো আভিয়ান। আসলে আভিয়ান ওকে কোনো কথা বলতে দিল না। ওর ঠোঁটে আঙ্গুল চেপে ধরে থামিয়ে দিল।